বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে প্রকৃতি এবং ধর্মের নিয়মেই পুড়ে খাক হয়ে যাবে দেশটা। অস্তিত্বের সংকটে সেখানকার অন্তর্বর্তী সরকার অহংকারের যে শেকলে নিজেকে নিজে বেঁধে ফেলেছে বাংলাদেশ, তাতে পতন হবেই, হতে বাধ্য। নির্বাচন পর্যন্ত অপেক্ষার সময়ও হয়তো থাকবে না। যে ভারতের কৃপা ছাড়া বাংলাদেশ স্বাধীনতাটা পেত না, সেই ভারতের প্রতি ঘৃণা ছড়াতে গিয়ে নিজের আগুনে নিজে পুড়ে যেতে বসেছে বাংলাদেশ। তার উপরে ভারত যে অবস্থান নিতে চলেছে, তাতে গোটা দেশটার অস্তিত্বই এবার সংকটে। এক এক করে বলবো কি পরিণতি হতে চলেছে বাংলাদেশের। আর সেই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে, কি পরিণতি বাংলাদেশের হবে আর কেমন করে কোন পাপের অতলে দেশটা তলিয়ে যাবে তা জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। সেদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুরই আরো একটি কবিতা লিখেছেন, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে ভালো আছো দাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের 4 লাইনের এই কুটুম্বতা বিচার কি মোহাম্মদ ইউনুস পড়েননি? মনে হয় পড়েননি। জানেন, সারাটা জীবন সুদের কারবার করা মোহাম্মদ ইউনুস যদি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটাও পড়তেন, তাহলে তিনি বুঝতে পারতেন কোন অহংকারের জন্য আজ তিনি কি কি করে ফেলেছেন। সুদের কারবার করতে করতে কুটুম্বিতা বিচার পড়ার সময় পাননি ইউনুস। তিনি জানেন না ভারতবর্ষ সূর্যের এক নাম, আর সেই বিচারে বাংলাদেশ বড় জোর কেরোসিন শিখা, মাটির প্রদীপটুকুও হয়ে উঠতে পারেনি। বাংলাদেশের জেনে রাখা উচিত, ইউনুসের অহংকারে সূর্য মানে ভারতের তাপেরও দরকার হবে না। লেলিহানে কেরোসিনে শিখাই বাংলাদেশকে পুড়িয়ে খাক করে দেবে, নিজের আগুনে নিজে পুড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে অস্থিরতা অশান্তির উদাহরণ কম নয়। পূর্ব পাকিস্তানের জন্মলগ্ন থেকে সংখ্যালঘুদের উপরে ওখানে অত্যাচার হয়েছে। আর বাংলাদেশ যখন স্বাধীনতা পেয়েছে, মানে স্বাধীন বাংলাদেশের জন্ম যখন হয়েছে, তখন থেকেও কখনো থামায়নি, কখনো না। মাঝে কিছুদিন হয়তো সেই আগুন স্তিমিত হয়েছে, কিন্তু বারংবার সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং তাদের জন্ম নিতে সাহায্য করা ভারতের উপরে হিংসা ছড়াতে, ভারতকে নিয়ে বিষোদ্গার করতে কখনো লজ্জা পায়নি বাংলাদেশ। যে হিন্দুদের দেশ ভারত স্বাধীনতা দিয়েছিল, সেই ভারতের হিন্দুদের এবং সে দেশের হিন্দুদের উপর অত্যাচার করার আগে না ইউনুস সরকারের এবং বাংলাদেশের সেই সব উন্মত্ত মানুষের একবার ভাবা উচিত। পশ্চিম পাকিস্তানের থেকে নিস্তার পেতে চেয়েছিল, আজ বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে উঠেছে, জেগে উঠেছে সেখানকার সেই পুরনো অভ্যাস, আর তাতেই পড়ে যাবে দেশটা। বাংলাদেশি মিয়াদের বলছি, আমাকে বা ভারতকে গাল দিয়ে কোনো লাভ হবে না। আত্মসংবরণ করুন, আয়নার সামনে গিয়ে দাঁড়ান। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবারের বাটন থাকে, তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। এটা মানতেই হবে, অতীতে সে দেশে যা যা ঘটেছে সেসব কিছুকে পিছনে ফেলে দিয়েছে এই বর্তমান পরিস্থিতির নোংরামো। উগ্র ধর্মান্ধ হিংসার শিকার হয়েছেন ময়মনসিংহের দীপুচন্দ্র দাস। পাল্লা দিয়ে চলছে ভারত বিদ্বেষের অন্ধতা। হ্যাঁ, এটা অন্ধতা। যেভাবে দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননা, ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে, একজন হিন্দু বলেই তাকে মারা হয়েছে, কিন্তু মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও নিধনের পরে আগুনে পুড়িয়ে মারা হলো সর্বসমক্ষে, জনোল্লাসের মধ্যে।
বাংলাদেশি জেহাদিরা একই কাজ করছেন এই বাংলাতে এসেও, তবে সেটা বেশি দিন করতে পারবে না। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে শেষ দিনের চরম ভয়ের মধ্যে দিয়ে চলছে তার নজিরও দেখা গেল। যেভাবে সেদেশের প্রধান দুই সংবাদ প্রতিষ্ঠান প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে ঐতিহ্যবাহী সঙ্গীত ছায়ানটের উপরে ভয়ঙ্কর ভাবে যে আক্রমণ করা হলো, অগ্নিসংযোগ করা হলো, যেভাবে সাংবাদিকরা প্রাণ সংশয়ে রইলেন, দেশ বিদেশে তার ত্রাসের শিহরণ তৈরি করেছে। মনে রাখবেন, যে কোনো দেশে, যে কোনো সমাজে, যে কোনো রাজ্যে যখন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ শুরু হয় তখন সেখানকার শাসক ভয় পেয়েছে এটা বুঝে নিতে হয়, বুঝতে হয় তারা শেষের শুরুটা দেখতে পাচ্ছে। ঢাকা এবং অন্যত্র যেভাবে প্রকাশ্যে ভারতের মাথা কেটে নেওয়ার স্লোগান তুলে পথে নামলো হাজার হাজার মানুষ, ভারতের হাই কমিশন ও ডেপুটি হাই কমিশনে গিয়ে যেভাবে বিক্ষোভ, যেভাবে ঘেরাও করা হলো, এগুলো তো আন্তর্জাতিক আইনে করা যায় না। এসবের প্রেক্ষিতেও না অন্ধতা কথাটি আর আলংকারিক নয়, সত্যিকারের অন্ধতায় ডুবেছে বাংলাদেশ। হাসিনাকে দেশ থেকে তাড়ানোর সময় যে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার নাকি অন্যতম হোতা ইনকেলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি। প্রকাশ্যে গুলিবিদ্ধ হন তিনি, কিন্তু সেটা কোথায়? সিঙ্গাপুরে। তারপরে তার মৃত্যুর পরে সেই বিচার হওয়া উচিত, কে মেরেছে হাদিকে খুঁজে বের করা উচিত, কিন্তু সেই খুনি ভারতে পালিয়ে এসেছে এই অভিযোগটা শুধু তুলে কোনো প্রমাণ ছাড়াই যেভাবে ভারতের হাত আছে, একটা অতি সরল স্লোগান তোলা হয়েছে, একটা প্রতিবেশী দেশের বিরুদ্ধে যেভাবে হিংসাত্মক কাজকর্ম করা হচ্ছে, সাধারণ মানুষকে তাতিয়ে তোলা হচ্ছে, অবারিত ধ্বংসকাণ্ড, প্রশ্রয়, প্ররোচনা, ভারতের প্রতি ক্রোধন্যতায় বাংলাদেশের নাগরিক সংখ্যালঘু হিন্দু মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে। সবসময় তারা সেখানে সফট টার্গেট। এই নির্যাতন না ক্ষমার অযোগ্য। মনে রাখতে হবে, একজন চরমপন্থী হাদি, তার দেহ কবি নজরুল ইসলামের সমাধির পাশে কবর দেওয়ার উদ্যোগটা আসলে ভারতের প্রতিও একটা বার্তা, একটা হিংসার বার্তা। কারণ কবি নজরুল বাংলার সমাদৃত কবি, তিনি যে বিদ্রোহী কবির পাশাপাশি ভক্তিগীতির কবি। একের পর এক অক্ষমনীয় ঘটনা বন্ধ করার দায়িত্ব কার ছিল? অন্তর্বর্তী সরকার এবং তার প্রধান মোহাম্মদ ইউনূসের। কিন্তু তিনি একবারে নিষ্ক্রিয়তায় চুপ করে বসে বসে সবকিছু দেখছেন আর দেখছেন। তিনি নিজেই আসলে চেয়ে দেখছেন তার দেশটা কোন অতলে চলে যাচ্ছে, কত অতলে ডুবতে পারে বাংলাদেশ, সেটা ইউনূস বসে বসে দেখছেন। আর লোক দেখানো রুটিন কিছু ওই বার্তা দিচ্ছেন, কিন্তু হিংসা সামলাতে কিছু করেছেন কি? তিনি তো পারতেন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বা ছায়ানটের মতো ঐতিহ্যবাহী সেখানে ভাঙচুরটা যাতে না হয় সেটা তো রুখে দিতে পারতেন। হিংসা ছড়ানোর অভিযোগে যে হাসিনা সরকারকে তারা সরিয়েছেন, তারাও তো একই রকম হিংসায়, এমনকি বেশি নিষ্ঠুরতায় সরকারি শিলমোহর দিচ্ছেন। এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে বলছি, এটা তো কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা ইসলামী হিংসা। একদম দায়িত্ব নিয়ে বলছি, ইসলামী হিংসা, যার অভিঘাত সীমান্ত পেরিয়ে ভারতেও পড়ছে, ভারতের সীমান্তবর্তী এলাকাকে আরো ঘোর বিপন্ন করে দিতে পারে। তবে ভারত সরকার যে চুপ করে বসে আছে তা কিন্তু নয়। ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারত, দূতাবাস থেকে ভিসা কেন্দ্র বন্ধ করেছে, আমদানি রপ্তানিও কিছু বন্ধ হয়েছে, আরো চিন্তা ভাবনা চলছে। কিন্তু মনে রাখতে হবে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে, তার মধ্যে আটকেও আছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে একটু তো ধীরে চলার নীতিও রয়েছে, সেটা কেন আমি জানি না। তবে ভারত সরকার নাকি এমন কিছুও করছে যে আমরা দেখতে পাচ্ছি না, প্রকাশ্যে সেটা বলা যায় না। সেই ইঙ্গিতটা কলকাতায় এসে দিয়ে গেলেন আরএসএস প্রধান। রবিবার তিনি কলকাতায় এসেছিলেন, সরসংঘ চালক মোহন ভাগবত যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে আমি হাজির ছিলাম। সারাক্ষণ সারা দিনের অনুষ্ঠানের শেষে তিনি যখন প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটা যখন অনেকের মুখ থেকে ওঠে, তখন তিনি বলেন, স্বীকার করেন প্রতিবেশী দেশের পরিস্থিতি
প্রভাব এখানে পড়ছে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের বিষয়ে আপনারা যা চাইছেন, যা ভাবছেন, আমরাও তাই চাইছি, এটা বলেছেন স্বয়ং মোহন ভাগবত। তারপরে তিনি সরকারের প্রসঙ্গ এসেছেন, বলেছেন কিন্তু ভারতের এতে কিছু করার আছে কিনা সে বিষয়ে ভারত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। এখানেও না থেমে ভাগবত বলেছেন আমরা চাই সরকার কিছু করুক। একই সঙ্গে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন যে সঙ্গেরই আরএসএস এর স্বয়ংসেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চুপ করে বসে নেই। আন্তর্জাতিক নিয়মের মধ্যে থেকে যা যা করা যায় সবই করা হচ্ছে, যার কিছুটা প্রকাশ্যে বাকিটা গোপনে, সবটা বলা যায় না। তবুও মোহন ভাগবত সরাসরি কেন্দ্রের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন, কার্যত কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। আমি খালি বলি, রবীন্দ্রনাথ না পড়লেও ইউনূস নিশ্চয়ই হযরত মুহাম্মদের বাণীও পড়েছেন। হযরত বলেছেন অকৃতজ্ঞ মানুষের চেয়ে বড় অভিশাপ জীবনে আর কিছু নেই। আমি যেটুকু জানি তাতে ইসলাম ধর্মে কৃতজ্ঞতাকে ঈমানের অংশ হিসাবে দেখা হয়। যদি ভারত তাদের স্বাধীনতা দিয়েছে, এই কৃতজ্ঞতাটা যদি শুধুমাত্র ইউনূস তথা বাংলাদেশের উন্মত্ত মানুষ দিত, তাহলে দেশটার এই পরিণতি হতো না। সব দিক থেকে পিছিয়ে থাকা ক্ষুদ্র একটি দেশ যেভাবে কৃতজ্ঞতা ভুলে কৃতঘ্নের মতো আচরণ করছে, তার জন্যই নিজের আগুনে নিজে পুড়ে খাক হয়ে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে আমি ভারত সরকারকেও মনে করাবো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন সেটা মনে করাবো। যুদ্ধে অসম্মত অর্জুনকে ভগবানের উপদেশ ছিল যে অকৃতজ্ঞ তার সঙ্গে সদ্ভাব রাখাও অন্যায়। আশা করি খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ করবে, কারণ বাংলাদেশের যা অবস্থা এসআইআর পর্বে এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ছবি, যেখানে বাবরি মসজিদ তৈরি হওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট চলে গেল ভেবে যেভাবে নতুন করে মুসলিম তোষণের জন্য নতুন কিছু ভাবছেন, যেটা গোলমালও হতে পারে বলে আশঙ্কা আমার, তাতে ভারত সরকারের পদক্ষেপ করা উচিত। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সতর্কও থাকবেন।